সবাইকে স্বাগত এটিএন নিউজে। দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমাদের আজকের বিষয় নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা পদ্ধতি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু ব্যক্তি জীবন ছাপিয়ে কয়জন মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেয়? যারা হাত বাড়িয়ে দেয় তাদের হাত ধরেই মানুষ আলোর মুখ দেখে, শান্তির পথে আসে এবং এগিয়ে যায় আমাদের বাংলাদেশ। দর্শক, আজকে এমন একজন আলোকিত মানুষের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব। আমাদের আজকের আলোকিত মানুষ ডাক্তার নিবাস চন্দ্র পল, চিফ কনসালটেন্ট, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, শ্রীমঙ্গল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের বিষয় নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা। আপনি এটি বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রত্যেকটি অঞ্চলে আপনি মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সবাই যেহেতু তার এডুকেশন শেষ করে ঢাকা কেন্দ্রিক, সেখানে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কোন চিন্তা থেকে আপনি আসলে এইখানে মানুষের জন্য এই সেবামূলক প্রতিষ্ঠান দাঁড় করালেন? আমি মূলত যখন গ্র্যাজুয়েট ডাক্তার অর্থাৎ এমবিবিএস পাশ করার পরেই আমি এই চা বাগান অঞ্চলে আমি কাজ শুরু করি। আমি এই একটা এনজিওতে কাজ করতাম যারা চা বাগানে কাজ করতেন। তো এই প্রেক্ষিতে যখন আমি কাজ করার পরে দেখলাম যে অনেক নিঃসন্তান দম্পতি আমার চেম্বারে আসেন, যাদের আমি কোনো সমাধান দিতে পারি না। এই প্রাথমিক কিছু একটা করার পরেই দেখা যায় আমি আর কিছু পারছি না তাদের চিকিৎসাটাকে এগিয়ে নিতে। এই চিন্তা থেকেই আমার মনে হলো যে আমি স্পেশাল কিছু একটা করা দরকার এদের জন্য। কারণ এই অঞ্চলে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। কিন্তু আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি যখন এফসিপিএস গাইনিতে ডিগ্রি করি, যেহেতু আমার বেড়ে ওঠা শ্রীমঙ্গল শহরে, এবং শ্রীমঙ্গল শহরে একটা ট্যুরিস্ট জোন, আপনারা জানেন, সারা বাংলাদেশের ইভেন বাইরের দেশের লোকজন এখানে বেড়াতে আসেন। যার কারণে আমি ভাবলাম যে নিঃসন্তান দম্পতির চিকিৎসার একটা অংশ কিন্তু অ্যামিউজমেন্ট অ্যান্ড ভ্রমণ, তাদের ফার্টিকে রেইজ করে। তো এই চিন্তা ভাবনা থেকেই আমি চিন্তা করলাম যে না, এই শহরটাকে আমি বেছে নেই। আর একটা ব্যাপার হলো যে আমার এই শহরে যদি আমি করি, আমার এই এলাকার অনেক শিক্ষিত ছেলে মেয়ে আমার সাথে কাজ করতে পারবে এবং তাদেরকে আমি ট্রেন্ড আপ করতে পারবো। এই চিন্তা থেকে মূলত আমার এইখানে করা। দারুণ একটি উদ্যোগ নিয়েছেন আপনি এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে নানা রকম ট্যাবু আছে এই বিষয়টা নিয়ে। আজকে আমরা খোলামেলা বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব আসলে কি? বন্ধ্যাত্ব আমরা এইটাকে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো সক্ষম দম্পতি যদি 1 বৎসর একই সাথে কোনো ধরনের কন্ট্রাসেপটিভ পদ্ধতি ব্যতীত শারীরিক সম্পর্ক করে তারপরে যদি সন্তান না আসে, তাকে আমরা বন্ধ্যাত্ব বলে অভিহিত করি। আসলে নারী পুরুষ ভেদে ইনফার্টিলিটির কারণগুলো কি কি? ইনফার্টিলিটির কারণ শুধু যে মেয়েদের জন্যই বন্ধ্যাত্ব হয় তা ঠিক না। কারণ আমাদের সমাজে মেয়েদেরকে আসলে বাচ্চা নেওয়ার পরে মেয়েদেরকে দোষারোপ করে, আত্মীয়স্বজন থেকে শুরু করে সমাজের সবাই মনে করে যে মহিলার কারণেই বাচ্চা হচ্ছে না। বিষয়টা তা না। এটা মহিলার কারণে হতে পারে, পুরুষের কারণে হতে পারে। মনে করেন পুরুষের যদি তার বীর্যের গুণগত মান, সংখ্যাগত মান ভালো না হয়, যদি শুক্রাণু অনুপস্থিত থাকে, এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাজোস্পার্মিয়া বলি। অ্যাজোস্পার্মিয়া যদি থাকে, এই ক্ষেত্রে সন্তান হবে না। আপনারা জানেন, সন্তান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ভালো গুণগত মান সম্পন্ন শুক্রাণু। স্ত্রীর ক্ষেত্রে প্রতি মাসে আপনি জানেন যে মেয়েদের ওভুলেশন হয়, অর্থাৎ ডিম আসে, যেটাকে আমরা যদি সংক্ষেপে বলি ডিম আসে। এই যদি ডিম আসার প্রক্রিয়াটা যদি না থাকে, তার অ্যাবসেন্ট থাকে, যদি ওভুলেশন না হয়, অথবা ডিমের যে রিজার্ভ, আপনারা জানেন যে মানে আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে জন্মের সময়ই তাদের ডিমগুলা ডিম্বাশয়ের মধ্যে চলে আসে। কোনো কারণে, অনেক কারণ আছে এটার, জন্মগতভাবে হইতে পারে বা জন্মের পরেও হইতে পারে। যদি ডিমগুলা শেষ হয়ে যায়, ডিম না থাকে, এই ক্ষেত্রে তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আবার আরেকটা কারণ আছে, যেমন ডিম্বনালী। আপনারা জানেন ডিম্বনালীর একটা বিরাট ভূমিকা আছে বাচ্চা হওয়ার জন্য। এই ডিম্বনালীটা যদি বন্ধ থাকে, উভয় নালী, একটা খোলা থাকলেও সন্তান হবে, কিন্তু 2 নালী যদি বন্ধ থাকে তাহলে সন্তান হবে না। এই
মূল কারণ। এগুলো আরও অনেক মেডিকেল ডিজিজ আছে। আপনি যেমন বলছিলেন যে শুক্রাণুর কাউন্টিং কম থাকা বা ডিম্বাণু বন্ধ হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে এই যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির চিকিৎসা কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করেন একজন নিঃসন্তান দম্পতিদের আলো? হ্যাঁ, আমরা প্রথম যখন একটা দম্পতি আমাদের কাছে আসে, আমরা প্রথমেই তার ইতিহাসটা নেই। ইতিহাস নেই, তাকে এক্সামিন করি, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, স্ত্রী এবং স্বামী উভয়ের পরীক্ষা নিরীক্ষা আছে। করার পরে আগে আমরা নির্ধারণ করি কি কারণে সন্তান হচ্ছে না। এটা কি পুরুষের কোনো কারণ, না স্ত্রীর কোনো কারণ? তখন আমরা ডিসাইড করি আমাদের পদ্ধতিটা কী হবে। যদি মনে করেন যে স্বামীর শুক্রাণু নাই, তখন আমরা এই পুরুষের কিছু পরীক্ষা নিরীক্ষা করি, স্পেশাল কিছু হরমোনাল পরীক্ষা নিরীক্ষা আছে। এগুলো করার পর আমরা বুঝতে পারি যে তার টেস্টিসটা ফাংশনিং কিনা, অর্থাৎ অন্ডকোষ, আপনারা জানেন অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হয়, অন্ডকোষটা ফাংশনিং কিনা। যদি দেখি অন্ডকোষটা ফাংশনিং, তখন আমরা তার অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে, এটাকে বলে টেসা পেসা কতগুলো পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা অন্ডকোষ থেকে নেই, অন্ডকোষ থেকে নিয়ে তার যে তার স্ত্রীর ডিম্বাণু আমরা সংগ্রহ করে এই শুক্রাণু দিয়ে তার স্ত্রীর ডিম্বাণুকে আমরা ফার্টিলাইজ করি, আমরা নিজেরা করি। এটাকে বলে ইক্সি পদ্ধতি। এই ইক্সি পদ্ধতি ফার্টিলাইজ হওয়ার পরে আমরা ভ্রূণকে তার স্ত্রীর জরায়ুতে ট্রান্সফার করি। এটা ওয়ান অফ দি টেকনিক ফর এজোস্পার্মিয়া। যদি এখন আরও কিছু পদ্ধতি আছে, যে শুক্রাণু আছে কিন্তু গুণগত মান ভালো না, সংখ্যায় কম, এই ক্ষেত্রে আমরা তাকে আইইউআই নামে একটা পদ্ধতি আছে। আইইউআই মানে হলো ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, অর্থাৎ জরায়ুর ভিতরে বীর্যপাত। এটা একটা ভালো পদ্ধতি, এটা আমার প্রতিষ্ঠানে আমরা করি। তারপরে আমরা করতে পারি আইভিএফ পদ্ধতি। আইভিএফ পদ্ধতি মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি এবং পপুলার পদ্ধতি। সারা ওয়ার্ল্ড বিভিন্ন দেশে, উন্নত দেশে, আমাদের আগ থেকে অ্যাডভান্স বিভিন্ন দেশে এই পদ্ধতি হয়। আমাদের দেশে মনে করেন শুরু হয়েছে ধরেন 20-22 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করি। এবং ইন ভিট্রো মানে নর্মাল স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে যে ফার্টিলাইজেশনটা হয়, এটাকে বলে ভিভো ফার্টিলাইজেশন, অর্থাৎ তার দেহের ভিতরে ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ ডিম্বনালীতে ফার্টিলাইজেশনটা হচ্ছে। ওই কাজটাই আমরা ল্যাবে করি। এর জন্য এটার নাম হলো ভিট্রো। ভিট্রো মানে বাইরে আমরা ফার্টিলাইজেশন, নিষিক্তকরণ প্রক্রিয়াটা আমরা বাইরে করি। বাইরে করার পরে তার ভ্রূণটা হওয়ার পরে ভ্রূণটাকে তার স্ত্রীর জরায়ুতে ট্রান্সফার করি। আমি বিষয়টিতে আবারও আসবো, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের ট্যাবু আছে। এমনকি হতে পারে স্বামী স্ত্রী দুজনে সক্ষম, কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে সন্তান ধারণ করতে পারছে না। এমনকি কেস আপনি পেয়েছেন? হ্যাঁ, অনেক পেশেন্ট আছে যাদের আমরা সামান্য মানে কাউন্সিলিং যদি করি, যে তাদের কোন পিরিয়ডটা তারা একসাথে থাকলে সন্তান হবে, অথবা তার লাইফস্টাইল মডিফাই করা, কোনো স্ত্রীর ওভারওয়েট, হ্যাঁ তার ওভারওয়েট একটা কারণ, খাদ্যাভ্যাস, আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন বাই দি এক্সারসাইজ, তাকে হালকা ব্যায়ামের কথা বললাম, খাদ্য অভ্যাসটা পরিবর্তনের কথা বললাম, হ্যাঁ মানসিক চাপ কমানোর জন্য আমরা তাকে বললাম আপনারা এনজয় করেন, কোথাও বেড়াই আসেন, শ্রীমঙ্গলে বেড়াইতে আসেন, হ্যাঁ চিকিৎসা নিবেন, বেড়াইতে আসেন। এই বিষয়টা যদি আমরা করি, তাহলে অনেক ক্ষেত্রে তাদের সন্তান চলে আসে। এটাকে বলা হয় এমনই না যে নিঃসন্তান দম্পতিদের আইভিএফ বা কোনো গুরুত্বপূর্ণ পদ্ধতি নিতে হবে, এমনও হতে পারে তারা কিছু পদ্ধতিগত কারণে বা তাদের নিজস্ব স্ট্রেসগত কারণে তারা সন্তান ধারণ করতে পারছে না। সেই ব্যাপারে আপনার গাইডলাইন? হ্যাঁ, বেশিরভাগ রোগী আমরা যদি ওইভাবে তাদেরকে পরামর্শ দিই, কাউন্সিলিং করে তাদের লাইফস্টাইল মডিফাই করি, এবং যেমন আমরা লাইফস্টাইল মডিফাইয়ের মধ্যে তাদেরকে খাদ্যাভ্যাসের কথা বলি, এবং আমরা এই আর্লি স্টেজে ফলিক অ্যাসিড, আপনারা জানেন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিউরাল ডেভেলপমেন্টের জন্য, বাচ্চার নিউরাল ডেভেলপমেন্টের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধ, আমরা ফলিক অ্যাসিড দিয়ে কাউন্সিলিং করে উইদিন 6 মান্থ দেখা যায় অনেক কাপল বাচ্চা নিয়ে কনসিভ করে আমাদের কাছে চলে আসে। দারুণ একটি তথ্য দিলেন। আমি যেটা স্যার বলছিলাম যে আমাদের অনেক ট্যাবু আছে এই বিষয়টিতে, এবং আপনি যেহেতু একটি প্রত্যন্ত অঞ্চলে শ্রীমঙ্গলে এই সেবাটি দিয়ে যাচ্ছেন, এখানে তো মানুষের আরও বেশি এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের অজ্ঞতা আছে, ঢাকাতেও দেখা যায় আছে। তো সেই ক্ষেত্র থেকে আপনি এখানে যে চিকিৎসাটা দিয়ে যাচ্ছেন এবং মানুষের ভিতরে কতটা আপনি সচেতনতা দেখেছেন এবং মানুষের অভিব্যক্তি কেমন দেখছেন এই সেই চিকিৎসা সেবা নিতে এসে? খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ আমি যখন এই বিষয় নিয়ে কাজ করি এখানে,
শুরুতে আমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই, যেটা আমাদের এই বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা একটা মানে সোশ্যাল টেবো যেটা বললেন অবশ্যই আমাদের দেশে আছে। এটা কিছুটা আমাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে, যে ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট সেন্টার মানেই কোনো টেস্ট টিউব বেবি অথবা অন্যের কোনো শুক্রাণু, অন্যের কোনো ডিম, এটা ধরেই নেয় যে আসলে অন্যের শুক্রাণু দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের দোয়ায় আমি এই সেন্টার করার পরে আমার সেন্টারে সিলেট রিজন ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে রুগীরা আসে। আমি এইটা অন্তকে বুঝাইতে পারতেছি মানুষকে, এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে পারছি যে না, আইভিএফ মানেই এইটা না, অন্যের কোনো শুক্রাণু, অন্য কোনো ডিম না। এটা আমাদের আপনার নিজের শুক্রাণু, নিজের ডিম দিয়েই সন্তান পাবেন, আপনার রক্ত পানি দিয়েই আপনার সন্তান হবে, এবং একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে যাদের প্রয়োজন তাদের বিশেষ পদ্ধতি, যাদের প্রয়োজন নাই স্বাভাবিক পরামর্শের মাধ্যমে দেখা যায় অনেক কনসেপ্ট করে চলে আসে। যতটুকু জানি আমাদের দেশে তো ডোনারের ব্যাপারে যে অন্য কারো শুক্রাণু নিয়ে বাচ্চা হওয়ার পদ্ধতিটি লিগাল না। ইয়েস, আমাদের দেশে কোনো ডোনার পদ্ধতি, কোনো আইনগত কোনো বৈধতা নাই। যাদের মনে করেন শুক্রাণু তার বীর্যের মধ্যেও নাই, তার অন্ডকোষ ফেইলর, অথবা তার স্ত্রীর ডিম্বাশয়ের ডিম নাই, ওভুলেশন হচ্ছে না, ডিম শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে ডোনারের প্রয়োজন হয়। আমাদের দেশে ডোনার অ্যালাউ না। যারা একান্তই নিতে চান তারা বিভিন্ন দেশে যান, গিয়ে ওনার নিতে চাইলে নিতে পারেন। তাহলে এক কথায় বলা যায় যে আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন এটি হচ্ছে নিজের শুক্রাণু দ্বারাই নিজের সন্তান, আপনি যেটা বলছেন নিজের রক্ত পানি দিয়ে সন্তান। এই ব্যাপারে আশা করি আমাদের যারা দর্শক আছে তাদের আর কোনো সন্দেহ থাকবে না। আমি যদি জানতে চাই, আসলে অনেকেই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে বা প্রেগনেন্সি হওয়ার জন্য আসছে আপনার কাছে, বা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও সমাধান আসছে না, সেক্ষেত্রে আপনারা কি করেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ডেইলি প্র্যাকটিসে অনেক রুগী এরকম পাই যারা দেখা যায় অনেক চিকিৎসা করেছেন, অনেক গাইনোকোলজিস্ট দেখিয়েছেন, অনেক সেন্টারে গেছেন, কিন্তু বাচ্চা হচ্ছে না। এটা আমরা এটাকে বলি যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, অর্থাৎ তার ডিম্বনালী, তার স্ত্রীর দুয়োটা ডিম্বনালী খোলা আছে, তার স্ত্রীর ডিম ভালো আছে, তার শুক্রাণুও ভালো আছে, তাদের লাইফস্টাইল এনজয়েবল সেক্সুয়াল তাদের হচ্ছে, সেক্স হচ্ছে, কিন্তু তারপরে বাচ্চা হচ্ছে না। এটাকে বলে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। আনএক্সপ্লেন ইনফার্টিলিটির ক্ষেত্রে যদি স্ত্রীর বয়স 30-র নিচে হয়, তখন আমরা তাদেরকে কাউন্সিলিং করে পরামর্শ দিয়ে আমরা বলি যে আপনারা অপেক্ষা করেন আরও 6 মাস দেখেন, এবং কিছু আপনাদের অবজারভেশনে থাকে, অবজারভেশন ওই যে আমরা বললাম লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললাম, খাদ্যাভ্যাসের কথা পরামর্শ দেওয়ার পরে কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, অর্থাৎ ডিম আসার জন্য কিছু ওষুধ আমরা দিয়ে থাকি। ওষুধগুলো দেওয়ার পরে বলি যে আপনারা চেষ্টা করেন এবং মনিটরে থাকেন, মনিটরিংয়ে থাকবেন, আপনি আসবেন আমার কাছে। আমরা স্বভাবত তাদেরকে মাসিকের 12তম দিনে আসতে বলি, দেওয়ার পরে আমরা দেখি তার ওষুধে কাজ হচ্ছে কিনা, ডিম আসছে কিনা। তখন দেখা যায় অনেক রুগীদের চলে আসে, যাদের এটার পরেও আসে না, এই চিকিৎসা পদ্ধতি পরে আসে না, তখন তাদের আমরা বলি যে আপনার ল্যাপারোস্কোপি করা দরকার। অর্থাৎ আপনার জরায়ু অথবা ডিম্বনালী অথবা ওভারিতে কোনো যেটা রোগ আছে কিনা, যেটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে ধরতে পারছি না, তখন তাকে আমরা ল্যাপারোস্কোপি পদ্ধতি করি। করার পরে তার কোনো যদি ভিতরে কোনো অ্যাডেশন থাকে কোনো খাদ্যনালীর সাথে বা কোনো এগুলো বিভিন্ন অর্গান আছে, এগুলোর সাথে কোনো প্রবলেম থাকে, আমরা সমাধান করে দিয়ে আসি। দেখা যায় আমরা যদি ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোস্কোপি উইদিন 1 ইয়ার অনেক কাপল কনসিভ করে। তারপরে যদি না আসে তখন আমরা আইইউআই পদ্ধতিতে যাই। আইইউআই পদ্ধতি আমরা 3 to 4 সাইকেল করি। যদি আইইউআই বাচ্চা না আসে তখন আমরা যে পদ্ধতি নিয়ে আমরা কথা বলছি আইভিএফ পদ্ধতি, এটাই সম্ভব। আপনি তাহলে দারুণ একটা আপনার কথার প্রসঙ্গে আমি যদি টানতে চাই, আইভিএফ একদম যদি দর্শকদের আমরা জানাতে চাই আইভিএফটা কি আসলে? আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ দেহের বাহিরে আমরা ডিমটাকে নিষিক্ত করব, ডিমটাকে ফুটাবো, আমরা যদি বাংলায় বলি ডিম ফুটানো যেটাকে বলা হয়, এটাই আইভিএফ, অর্থাৎ ল্যাবের মধ্যে ডিমটাকে নিষিক্ত। এক্ষেত্রে আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করছেন আইভিএফ নিয়ে, সাকসেস রেট কেমন দেখছেন? আমার যে সেন্টারে আমি এই পর্যন্ত 315 জন রুগীর মধ্যে আমরা ট্রান্সফার করি। এর মধ্যে আমার এখানে পজিটিভ চলে আসে 149, 149 জন পজিটিভ আসছে। টেক হোম বেবি
অর্থাৎ বাচ্চা নিয়ে ঘরে গেছে এখন পর্যন্ত 66 বেবি আমার এখানে ডেলিভারি হয়েছে, লাইভ বেবি। এর মধ্যে কিছু অ্যাবর্শন আছে, কিছু মিসক্যারেজ আছে, এগুলো তো আছে। এখন অনগোয়িং প্রেগনেন্সি 35-এর মতো আছে, অনগোয়িং প্রেগনেন্সি। আমরা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, একটু খোলামেলা আলোচনা করি স্যার, যেটা হচ্ছে আইভিএফ পদ্ধতি চলার কালীন একজন স্বামী স্ত্রী কি শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা? হ্যাঁ, এইটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় আমরা আইভিএফ করতে গিয়ে রুগীরা মনে করে আমরা যদি বেশি দিন অ্যাবস্টিনেন্স থাকি, বিরত থাকি মেলামেশার থেকে, তাহলে হয়তো ভালো কোয়ালিটির শুক্রাণু হয়তো আসবে, আমার বাচ্চাটা হয়তো ভালো মানে কনসেপশনের রেটটা হয়তো বাড়বে। আসলে এটা ভুল। আমরা রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা স্বাভাবিক এনজয় যেটা করবেন, ডিম কালেকশনে আগেও করতে পারবেন, পরেও করতে পারবেন। তবে কোনো রুগীদের ক্ষেত্রে যদি মনে করেন ফলিকুল বেশি আসছে, অনেক ফলিকুল ডিম বেশি আসছে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আছে, পেইন আছে, এই ক্ষেত্রে আমরা রুগীদেরকে বলি যে না, আপনারা একটু যেহেতু কী হচ্ছে আপনারা বিরত থাকবেন। তবে এই ক্ষেত্রে আপনারা অন্য কোনো উপায়ে আপনার বীর্যপাত ঘটান। বিষয়টা আসলে ব্যক্তির উপরে ডিপেন্ড করছে সে কিভাবে লাইফস্টাইল করবে। বাট নর্মাল যারা কনসেপ্ট করছে এবং যারা আইভিএফ পদ্ধতি নিয়ে কনসেপ্ট করছে একই ট্রিটমেন্ট, একই ওয়েতে জীবনযাপন করে যাবে। সাকসেস রেটের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমি একটু নিজ থেকেই জানতে চাই সাকসেস রেটটা কি আসলে বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা বা যায় কিনা, বা চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে কী ভাবছে? আর সাকসেস রেট তো মনে করেন এটা দিন দিন বাড়ছে। এটার অনেক কারণ আছে, বাড়ছে কারণ হলো ডেভেলপমেন্ট হচ্ছে, ল্যাবের ইকুইপমেন্টের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রটোকল, আমরা ডিম আসার জন্য যে ওষুধ ব্যবহার করি এই প্রটোকলের অনেক চেঞ্জ হচ্ছে। তারপরে আমাদের ট্রেন্ড লোকজন বাড়ছে, এখন ট্রেন্ড আপ হচ্ছে। আমরা যখন প্রথম শুরু হয় তখন এত ট্রেন্ড লুক ছিল না, যার কারণে ট্রেন্ড লুক বাড়ছে, ট্রেন্ড গাইনোকোলজিস্টের সংখ্যা বাড়ছে, ল্যাবের কোয়ালিটি বাড়ছে। হ্যাঁ, তারপরে আমাদের রুগীদেরকে যখন তাদের খাদ্যাভ্যাসের কথা বলি, খাদ্যাভ্যাস চেঞ্জ করছে, তাদেরকে ফলমূল খাওয়ার কথা বলি, তাদের স্বাভাবিক এক্সারসাইজ, নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, স্বাভাবিক ব্যায়াম, খুব ভিগোরাস এক্সারসাইজ করতে হবে তা না, স্বাভাবিক হাঁটা চলা করবে। এই পরামর্শগুলো যদি আমরা দিয়ে দেই, এবং আরেকটা জিনিস যে আমাদের যে মিডিয়াগুলো ব্যবহার করি, এখন অনেক উন্নত মিডিয়া ডে বাই ডে আসতেছে, যার কারণে আমাদের সাকসেস রেট বাড়ছে এখন ডে বাই ডে। স্যার, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে আরও আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এটি নিউজে। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। স্যার, আইভিএফ নিয়ে কথা বলছিলাম, আপনি কথা বলছিলেন আইভিএফ এর সাকসেস রেট নিয়ে। আসলে আরেকটি বিষয় আছে, অনেকে ধারণা করে আইভিএফ পদ্ধতিতে প্রেগন্যান্সি হওয়ার পর সিজারিয়ান সেকশন করা বাধ্যতামূলক। আসলে কি তাই, নাকি নর্মাল ডেলিভারি হতে পারে? আমরা সম্ভবত নর্মাল ডেলিভারি হইতে পারে না এই কথা আমি বলবো না। তো আপনারা জানেন যে আইভিএফ পদ্ধতির যে সন্তান হয় এটা অনেক মেন্টাল স্ট্রেস, ইকোনমিক্যাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস হওয়ার পরে অনেক চিকিৎসার ত্যাগ তিতিক্ষার পর বাচ্চাটা আসে। তখন স্বাভাবিকভাবে মহিলাদের বয়স অনেক হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বয়স্ক মহিলা। এই ক্ষেত্রে আমরা স্বভাবত তাদেরকে পরামর্শ দিই যে আপনারা সিজারিয়ান সেকশনের দিকে গেলেই ভালো হয়। নর্মাল যে হবে না তা না, কারণ এখানে অ্যাবনর্মালিটি তো কোনো বিষয় নাই। হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে সবাই হয়তোবা জানতে চাবে, আমাদের যারা দর্শক আছে তারা জানতে পারবে, এবং আপনি হয়তোবা মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে এই চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে আপনি একটু উদ্যোগ নিয়েছেন। অনেকের হয়তোবা ভাবছে এই সেবাটি গ্রহণ করতে অনেক অর্থের প্রয়োজন, আসলে কি? আসলে এই চিকিৎসা আমার এখানে আসা মানেই যে অনেক টাকা পয়সা লাগবে, অনেক কিছু মানে কারিগরি টাকা লাগবে, বিষয়টা তা না। আমি প্রথমেই আপনাকে বলেছি যে
স্বাভাবিক কাউন্সিলিং দেওয়ার পরেও দেখা যায় অনেক কাপল কনসিভ করে। তার না যে আসার সাথে সাথে তাকে একটি পদ্ধতি ধরিয়ে দেওয়া হবে। আসার সাথে সাথে আমি তাকে টেস্ট টিউবের কথা বলবো, টেস্ট টিউব করতে হবে, তার লাখ লাখ টাকা লাগবে, বিষয়টা তা না। অনেক সময় দেখা যায় স্বাভাবিক ওভারিয়ান স্টিমুলেটরি ড্রাগ যেমন লেট্রোজল, ক্লোমিফেন সাইট্রেট, সামান্য ঔষধ 100-200 টাকার ওষুধ খাওয়ার পরে কনসিভ করছে। এর মানে যে আমার এই সেন্টারে আসা মানেই যে অনেক টাকা পয়সার বিষয় তা না। তাহলে এই বিষয়টি আসলে যারা আজকের অনুষ্ঠান দেখবে তারা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জানলো যে আসলে যে এত খরচ না, সামান্য একটি পদ্ধতি অবলম্বন করেও তারা আলোর মুখ দেখতে পারে। আইভিএফ এর যে আরেকটি বিষয় যে আইভিএফ এর মাধ্যমে কি যমজ বাচ্চা হতে পারে? হ্যাঁ, আইভিএফ যে আমরা যে আইভিএফে স্বভাবত আমরা দুটি ভ্রূণ ট্রান্সফার করি। যা এটা আবার মানে ভ্রূণ ট্রান্সফারের বিষয়টা নির্ভর করে আমরা কোন স্টেজে ভ্রূণটাকে ট্রান্সফার করছি। আমরা যদি ডে 3 এমব্রায়ো ট্রান্সফার করি, স্বভাবত 2 থেকে 3টা এমব্রায়ো ট্রান্সফার করা হয়। আর যদি আমরা ডে 5 ব্লাড স্টেজে ট্রান্সফার করি, 1টা অথবা 2টা ট্রান্সফার করি। আমরা রুগীদের সাথে আলোচনা করে তারা যদি 2টা চায় তাহলে আমরা 2টা দিই, কিন্তু এখন 1টা দেওয়ারই ব্যবস্থা, আমরা 1টাই দিই স্বভাবত। বাট 2টা দিলে কি 2টাই নিষিক্ত হয়ে? হ্যাঁ, 2টা দেওয়ার পরে 2টাই যে চলে আসবে তা না, 2টার পরে হয়তো 1টা আসতে পারে। এটা টোটালি মিরাকেলের একটা ব্যাপার। হ্যাঁ, আবার 2টো আসতে পারে, আবার নাও আসতে পারে। হ্যাঁ, একদম ন্যাচারাল একটা প্রসেস। তো এখন বিষয়টা হলো যে 2টা এবং 1টার মধ্যে পার্থক্য, কারণ সিঙ্গেল টোন প্রেগনেন্সি ইজ বেস্ট। হ্যাঁ, কারণ টুইন প্রেগনেন্সি রুগীরা চায় কেন? তারা মনে করে একই খরচে যে 2টা সন্তান আমি পেলাম, আর এই ক্ষেত্রে যদি একটা ছেলে একটা মেয়ে হয় তা তো আর কথাই নেই। হ্যাঁ, তো বেশিরভাগ রুগীরাই 2টাই চায়। হ্যাঁ, তো 2টা দেওয়ার মধ্যে একটা সমস্যা হলো এটাই যে বাচ্চা যখন মা যখন গর্ভবতী হয় তখন তার মার জন্য কিছু কমপ্লিকেশন হয়, বাচ্চার জন্য কমপ্লিকেশন হয়। মার জন্য যেটা হয়, মার প্রেশার বেড়ে যেতে পারে, কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মহিলারা থাকে। হ্যাঁ, প্রেশার বাড়তে পারে, ব্লাড সুগার দেখা দিতে পারে, আদার কমপ্লিকেশন। মায়েরও ক্ষতি হতে পারে, পাশাপাশি যারা ভূমিষ্ঠ হবে সন্তান তাদেরও ক্ষতি। হ্যাঁ, ভূমিষ্ঠ সন্তান ক্ষতি হতে পারে এই কারণে যে এই সমস্ত টুইন প্রেগনেন্সি ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি বিষয়, অর্থাৎ আমরা টার্ম ডেলিভারি এটাকেই বলি যদি 37 কমপ্লিটেড উইক, অর্থাৎ 37 সপ্তাহ প্রেগনেন্সি থাকার পরে যদি বাচ্চারা ডেলিভারি হয়, এটাকে বলে টার্ম প্রেগনেন্সি। তো টুইন প্রেগনেন্সি যখন হবে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, অর্থাৎ ব্যথাটা আগে উঠে যায়, তার ডিউ টাইমের আগে ব্যথা উঠে যায়, পানি ভেঙে যায়। আপনার অনেক সময় শুনছেন যে পানি ভেঙে গেছে, দেখা গেল তার 7 মাসের সময় পানি ভেঙে গেল, তার 30 সপ্তাহ পানি ভেঙে গেল। তখন তো এই বাচ্চাগুলা মানে ম্যানেজমেন্ট করার পরেও অনেক ক্ষেত্রে বাচ্চাগুলা জীবিত থাকে না। এবং যে মা এবং যে বাবা তার উপর একটা মানসিক চাপ, তার অর্থনৈতিক চাপ, কারণ একটা বাচ্চা যখন প্রিটার্ম ডেলিভারি হয় তখন তার এনআইসিউ সাপোর্ট লাগে, তার শিশুর ডাক্তার প্রয়োজন হয়, দেখা যায় এনআইসিউতে তাদের অনেক খরচ বেড়ে যায়। এই জন্য আপনি বলতে চাচ্ছেন আসলে 2টি ভ্রূণের চেয়ে একটা ভ্রূণ ভালো, উন্নত বিশ্বে এখন একটা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারের ব্যবস্থা আছে, রুল আছে। হ্যাঁ, তো আমাদের দেশে এখন পর্যন্ত আমরা 2টাই আছি, আমি 2টাই করি আর কি। আমরা স্যার আসলে অনেক বিষয় অনেক পদ্ধতি নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যদি দেখি এখন আসলে দেরিতে বিবাহ, কর্মব্যস্ত জীবন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের মানসিক চাপ, বিভিন্ন কারণেই কিন্তু আসলে একজন সক্ষম পুরুষ বা নারী অক্ষম হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? যখন প্রথম এই বন্ধাত্ব নিয়ে কাজ শুরু করি, এটা 2014 সালে প্রথম শুরু করি, এবং আইইউআই আমি প্রথম শুরু করি, পরবর্তীতে আমি 2021 সালে আইভিএফ পদ্ধতি শুরু করি। আমি বিগত 4-5 বছর ধরে যেটা মনে হচ্ছে যে ডে বাই ডে আপনার এই বন্ধাত্বর সংখ্যা বাড়ছে, এবং আপনি অবাক হবেন যে আমার প্রতিষ্ঠানে প্রতিদিন 8 থেকে 10 জন পুরুষ আসে যাদের অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু নাই। এখন আপনি এখন বলতে পারেন কেন? এটার অনেক কারণ।
অ্যাকচুয়াল কারণ তো আমরা জানি না, অনেক কারণ আছে যেটা আমরা বর্তমানে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি বাড়ছে, এয়ার পলিউশন বাড়ছে, আমাদের খাওয়ার সময় আমরা যে টাইমে আমাদের খাওয়া দরকার এই টাইমে কর্মব্যস্ততার কারণে খাইতে পারছি না, যা খাওয়ার দরকার আমরা তা খাচ্ছি না, আমরা স্ট্রিট ফুড বেশি খাচ্ছি, ফ্রোজেন জিনিস বেশি খাচ্ছি, আমরা স্মোকিং, অ্যালকোহল এইগুলা প্রচুর পরিমাণে কনজিউম করে পুরুষরা এখন। এবং আপনি চিন্তা করেন যে স্মোকিং একটা সাংঘাতিক ধরনের ইফেক্ট আছে শুক্রাণুর উপরে, শুক্রাণুর মোটিলিটি কমায় দেয়। তারপরে তাদের যে মোটিলিটি কমায় কীভাবে, তার নিকোটিনটা, তার যে শুক্রাণুর যে লেজটা আছে, এই লেজটার মাধ্যমে যে সে মোটাইল হয়, মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই মোটিলিটিটা তাদের স্পিডটা কমায় দেয়। এটা এটা একটা বিরাট কারণ। এবং দেখেন বর্তমানে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল ডিভাইস ব্যবহার করি, বা মোবাইলের টাওয়ার আছে বিভিন্ন জায়গাতে, রেডিয়েশনে প্রভাব পড়তে পারে বলতে চাচ্ছি। আমরা মনে করছি এটা একটা আরেকটা কারণ, যে পুরুষদের এই যে অ্যাজোস্পার্মিয়া বা অলিগোজোস্পার্মিয়ার একটা কারণ। এবং মহিলারা দেখেন বর্তমানে আগের দিনে আমাদের যেন চাচি মারা যখন তাদের বিয়ে হয়েছে, তখন দেখেন তার বিয়েটা বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সী বিয়ে হয়ে যেত, লং টাইম রিপ্রোডাক্টিভ লাইফটা তারা পাইতো। এখন আমাদের মেয়েরা পড়াশোনা করছে, এস্টাবলিশমেন্ট হওয়ার জন্য মানে তারা চেষ্টা করছে, যার কারণে পড়াশোনা করতে এস্টাবলিশ হইতে তো অনেক সময় চলে যায়। বিবাহের যে বয়সটা অনেক ক্ষেত্রে লেট হয়ে যায়। এটা একটা কারণ। যত মেয়েদের বয়স বাড়বে ততই তার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকবে। এটা ন্যাচারাল, এটা গড গিফটেড। আসবে, আল্লাহ তাআলাই তার ওভারিতে ডিম দিয়ে দিবে, আবার তার নির্দিষ্ট বয়স এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা মূল কারণ, একটা কারণ। আর এখন ওই যে আমাদের ছেলেমেয়েরা ফাস্টফুড বেশি খায়, তারা ঘরে খাইতে পছন্দ করে না, বেশিরভাগই দেখা যায় জাঙ্ক। খাদ্যের ব্যাপারটা আনলেন, আসলে একজন ইয়াং জেনারেশন যারা আছে বা যারা নতুনভাবে বিবাহিত হয়েছে, তাদের আসলে খাদ্যাভ্যাসে কোন উপাদানগুলো অ্যাড করা উচিত শুক্রাণু বাড়াবার জন্য বা ফিট থাকার জন্য? বলুন। আমরা তাদেরকে বলি যে যদি তাদের কোনো বদ অভ্যাস, কুঅভ্যাস থাকে, যেমন স্মোকিং করে, তার স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল কনজিউম করে অ্যালকোহলটা বাদ দিতে হবে, তাদের শাকসবজি, ভেজিটেবল, গ্রিন লিফ ভেজিটেবলগুলো বেশি খাবে, ফলমূল বেশি করে খাবে, ফ্রোজেন খাওয়া দাওয়া যত কম খায়, এই বিষয়গুলোর দিকে নজর রাখবে। এবং একটু ব্যায়ামের অভ্যাস করতে হবে, দৈনন্দিন হাঁটা, প্রতিদিন ন্যাচারাল জিম করা, ন্যাচারাল হাঁটা, অন্তত মিনিমাম 30 মিনিট পার ডে একটু হাঁটা। এটা অনেক ক্ষেত্রে ফার্টিলিটির ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, যেমন আরেকটি বিষয়, আপনি পুরুষদের কথা বলছিলেন এবং নারীদের কথা বলছিলেন। মহিলাদের নিঃসন্তান হওয়ার মূল কারণ, যেটি আপনার কাছ থেকে আমরা জানতে পেলাম, যে ডিম্বনালী বন্ধ থাকা। আসলে কি এমন কোনো, যেমন ছেলেদের অনেক কিছু বলছিলেন, মেয়েদেরও কি এমন কোনো বিষয় আছে যে এই নির্দিষ্ট কিছু বিষয় বা লাইফস্টাইলের কারণে তাদের ডিম্বনালী বন্ধ হয়ে যায়, বা তাদের কিছু আগে থেকে প্রিকশন থাকা উচিত, সচেতন থাকা উচিত? অবশ্যই ডিম্বনালী বন্ধ হওয়ার যে সমস্ত রোগ জীবাণুর কারণে হয়, যেমন গনোকক্কাস একটা ইম্পর্টেন্ট, ক্ল্যামাইডিয়া একটা রোগ জীবাণু, এটা এবং আরও অনেক রোগ জীবাণু আছে, কিন্তু মেইনলি এই দুইটা যদি ব্লক করে তাহলে আর কমপ্লিট ব্লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিই যে সেক্স অ্যাবিউজ না করতে, এবং তারা ব্যারিয়ার টেকনিক ব্যবহার করতে, দ্যাট মিনস কন্ডোম ব্যবহার করতে, যাতে কোনো ইনফেকশন তাকে আক্রান্ত করতে না পারে, এই পরামর্শটা দিয়ে থাকি। এবং তাদের মেয়েদের ক্ষেত্রেও তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। অনেকে শারীরিক সম্পর্ক স্থাপনের পর অনেক সময় পিল খেয়ে থাকে, সেক্ষেত্রেও কি বাচ্চা হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে কোনো বাধা আসতে পারে বা কোনো প্রভাব পড়তে পারে কিনা? না, পিল যাদেরকে পরামর্শ দিই, বা একজন স্বাভাবিক মানুষ কয়টা গ্রহণ করতে পারে বছরে বা মাসে? না, এইটা পিল ব্যবহার করতে পারে। পিল ব্যবহার করার পরে ইনফার্টিলিটি ডেভেলপ করবে বিষয়টা তা না। পিল তার যতদিন পর্যন্ত সে সন্তান নিতে চায় না, এতদিন পর্যন্ত সে করবে, উইদিন 3 মান্থ তার ফার্টিলিটি ব্যাক করবে, আবার ম্যাক্সিমাম 6 মান্থ, এরপর তার ফার্টিলিটি ব্যাক করবে। এতে পিলে ইনফার্টিলিটি হবে বিষয়টা তা না। আচ্ছা, তার মানে এটা কোনো প্রভাব ফেলছে না? প্রভাব ফেলছে না।
তবে আরেকটা কথা বলি, অন্যদিকে যারা পিল ব্যবহার করে তারা যদি সেক্স অ্যাবিউজ করে, পলিগেমি হয়, কারণ সে জানে তার কনসেপশন হবে না, সে এই ক্ষেত্রে যদি পলিগেমি হয় এই ক্ষেত্রে তার ওই যেটা টিউব ব্লকের কথা বললাম, ইনফেকশন ভিতরে যাইতে পারে, তখন তাদেরকে আমরা ভেরিয়ার টেকনিকের পরামর্শ দিয়ে থাকি। স্যার, আমরা আইভিএফ নিয়ে কথা বলছিলাম, আরেকটি পদ্ধতি আছে আইইউআই। এই পদ্ধতি কাদের জন্য? এই পদ্ধতিটা খুবই ভালো একটা পদ্ধতি। এটাতে রুগীদের খরচ কম হয়, তাদের ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইকোনমিক্যাল বার্ডেন কম দেন আইভিএফ। কারণ আইভিএফে অনেক সময়ের বিষয়, টাকার বিষয়, স্ট্রেসের বিষয়। আইইউআই এমন একটা পদ্ধতি যেটা শুধু আমরা ম্যানিপুলেট করব শুক্রাণুকে, আমরা ডিমকে কোনো ম্যানিপুলেট করব না, ডিম আমরা টাচ করব না, আমরা শুধু স্বামীর শুক্রাণুটাকে নিয়ে এটাকে আমরা একটু বিভিন্ন টেকনিক আছে, সুইম আপ টেকনিক আছে, গ্রেডিয়েন্ট টেকনিক আছে, টেকনিকের মাধ্যমে আমরা যেগুলো ভালো শুক্রাণু এগুলোকে সেপারেট করব, আর যেগুলা খারাপ শুক্রাণু বা বীর্যের মধ্যে কিছু খারাপ জিনিসও থাকে, যেটা মানে ফার্টিলাইজেশনে হ্যাম্পার করে, এগুলোকে আমরা সেপারেট করে ভালো শুক্রাণুগুলোকে সময় মতো, অর্থাৎ সময় মতো মানে ওই মহিলার ওভুলেশন যে সময়টা, ওই সময়ে আমরা তার স্বামীর বীর্যটাকে প্রিপেয়ার্ড করে জরায়ুর ভিতরে একটা স্পেশাল ক্যানুলার মাধ্যমে আমরা ট্রান্সফার করব। এটাই আইইউআই। আইইউআই করার পরে তার যে তারিখে তার মানে মিসড পিরিয়ড, অর্থাৎ যে তারিখে তার মাসিক হওয়ার কথা, এই ডেটটা 4 থেকে 5 দিন যখন পার হয়ে যায়, তখনই সে পরীক্ষা করে দেখবে যাতে সে প্রেগনেন্ট হয়েছে কিনা। এটা রক্ত পরীক্ষা করে জানতে পারে, আবার প্রস্রাব পরীক্ষা করে জানতে পারে। দারুণ কিছু পদ্ধতির কথা জানলাম, দারুণ কিছু আলোচনা হলো। আসলে যারা নিঃসন্তান দম্পতি তাদের জন্য খুবই উপকার হবে আজকের এই অনুষ্ঠান আমি মনে করছি। আমরা আসলে খোলামেলাভাবে মানুষদের জানিয়ে দিতে চেষ্টা করেছি। আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনিও ইতিমধ্যে জানিয়েছিলেন যে একটি ট্যাবও আছে। পাশাপাশি আমরা যদি জোরালোভাবে আবারও বলতে চাই, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা এই আইভিএফ পদ্ধতি বা এই বিষয়গুলোকে আসলে আমরা সচেতন না, অনেকভাবে অনেকে দেখে। সেই ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য মানুষকে আপনি কি বলবেন? আমি এই নিঃসন্তান দম্পতিদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনারা এই সমস্যায় ভুগছেন, আপনারা ঠিক সময়ে ঠিক কাজটি করুন। আপনার যদি কোনো চিকিৎসক, ফার্টিলিটি বিশেষজ্ঞ আপনাকে আইভিএফের পরামর্শ দিয়ে থাকে, অথবা আইইউআই পরামর্শ দিয়ে থাকে, অথবা ইক্সির পরামর্শ দিয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে আপনারা যে প্রতিষ্ঠানে আপনার ভালো মনে করেন, নিজেকে মনে করেন যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা মনে করেন যে আপনি এখানে সন্তান লাভ করতে পারবেন, আপনারা এই প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং এই চিকিৎসাটা বয়স থাকতে আপনারা নিন। কারণ বেশিরভাগ রুগীরাই করে কি, সময় শেষ হলে আসে যখন আমাদের আর কিছু করার থাকে। আসলে ডানেভাবে না দেখে আসলে একজন বিশেষজ্ঞ পরামর্শকের সাথে এই ব্যাপারটা নিয়ে খোলামেলাভাবে কথা বলা উচিত, তাহলে তারা আসলে সমাধানের পথ পাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার এই দারুণ আলোচনার জন্য। আপনি একজন আলোকিত মানুষ, মানুষের সেবা কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য আরও কাজ করে যাবেন। আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য নিঃসন্তান দম্পতিদের আসলে আজকের এই অনুষ্ঠান দেখে অনেকটা তারা অবগত হবে, তারা কি করবে ভবিষ্যতে, এবং আপনি এভাবেই মানুষের জন্য কাজ করে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজের শ্রোতা এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় ছিল নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা পদ্ধতি। এই আলোচনা দেখে আপনারা আশা করি উপকৃত হবেন এবং সাথে থাকবেন এটিএন নিউজের। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।